চলো আজকে আমরা নিয়ে এসেছি একটা ইভলিউশনের টপিক, যে টপিকটা খুব ছোট, বাট ছোট হলেও খুব ইম্পর্টেন্ট, কারণ এর থেকে একটি অঙ্ক বা বলতে পারো প্রবলেম থাকে যে কোনো রকমের পরীক্ষায়। সেটা হতেও পারে বিএসসি, সেটা হতেও পারে এমএসসি, সেটা হতেও পারে যে কোনো এন্ট্রান্স পরীক্ষায়, নেট পরীক্ষায় বা সিইউটি, যে কোনো পরীক্ষাতে তুমি একে দেখতে পাবে। এর নাম হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম। ছোট করে তুমি ডাকতেই পারো HWE। এই হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম ব্যাপারটা শুরু হলো কোত্থেকে? প্রথমে আগে জানাই জিন ফ্রিকোয়েন্সি কি। একে কেউ কেউ ডাকে অ্যালিল ফ্রিকোয়েন্সি বলে। অ্যালিল ফ্রিকোয়েন্সি, এই জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি শব্দগুলো কি মিন করে আগে বলি তোমাকে। যে ধরো কোনো একটা জায়গায়, খুব বড় একটা জায়গায়, সেখানে অসংখ্য ইন্ডিভিজুয়ালস আছে। এই অসংখ্য ইন্ডিভিজুয়ালস গুলোর প্রত্যেকের মধ্যে একটা জেনেটিক কম্পোজিশন আছে। এই অসংখ্য ইন্ডিভিজুয়ালস গুলোর যাদের টোটাল জেনেটিক কম্পোজিশন, মানে ধরো এই 1 নম্বর পার্সন, 2 নম্বর পার্সন, 3 নম্বর পার্সন, এদের টোটাল জেনেটিক কম্পোজিশনকে আমরা এখন থেকে ডাকবো জিন পুল বলে। জিন পুল। এই জিন পুলের ভেতর যদি কোনো একটা পার্টিকুলার জিনকে, ফর এক্সাম্পল হয়তো কারো স্ট্রেট হেয়ার, বা হয়তো কারোর মেলানিন পিগমেন্টেশন, কারোর আই কালার, তার যদি কটা পরিমাণে সে আসে বা কত পরিমাণে সেই জিনটা আছে, মানে ওই আই কালারের জিনটা, হেয়ার কালারের জিনটা, বা হয়তো স্ট্যাচার লম্বা হওয়ার জিনটা কতগুলো আছে, তারই নাম হলো জিন ফ্রিকোয়েন্সি অর অ্যালিল ফ্রিকোয়েন্সি। তাহলে ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করা যাক। কোনো একটি বড় জায়গা, ধরো একটা আইল্যান্ড, তাদের অসংখ্য ইন্ডিভিজুয়ালস আছে। প্রতিটা ইন্ডিভিজুয়ালের টোটাল যে জিন, টোটাল জিন, সেটা সবকিছুর জন্য হতে পারে। সেটা হতে পারে তার স্ট্যাচার, হতে পারে তার পিগমেন্টেশন, আই কালার পিগমেন্টেশন, সেটা হতে পারে তার চুলের হেয়ার, স্ট্রেট হেয়ার অথবা কার্লি হেয়ার, সবার নিয়ে যতগুলো জিন পাবো তাকে আমরা ডাকবো জিন পুল বলে। জিন পুলের ভেতর, মানে ধরো জিনের পুকুর, একটা জিনের পুকুর, অসংখ্য মাছ থাকে একটা পুকুরের ভেতর। আমরা জানি মাছ আছে, আর্থ্রোপোডা আছে, হ্যানা আছে, দানা আছে, সবাই আছে। তার মধ্যে কোনো একটা পার্টিকুলার মাছ, ধরো চারাপোনা, রুই মাছের বাচ্চা, রুই মাছের বাচ্চা কটা আছে, তার নাম হবে এখানে জিন ফ্রিকোয়েন্সি। মানে ওই জিন পুলের ভেতর স্ট্রেট হেয়ার হওয়ার জন্য যে ফ্রিকোয়েন্সি, সেইটা কটা জিন আছে তার যে আমরা হিসেবটা করব, তার নাম জিন ফ্রিকোয়েন্সি। আশা করি ক্লিয়ার। না হলে আমরা পরবর্তীকালে যখন আরো আলোচনা করব, তখন তোমাকে একদম অঙ্ক করে করে যখন যাবো, তখন তোমায় দেখাতে পারবো। যাই হোক, জিন ফ্রিকোয়েন্সিকে আমরা এই নাম দিয়ে ডাকবো। কি নামে ডাকবো? একটা নাম দেব পি, একটা নাম দেব কিউ। কেন এরকম নাম দিলাম? পি ফর ক্যাপিটাল এ। আমরা জানি যে জিনের দুটো অংশকে যদি আমরা ভাবি, একটা ডমিনেন্ট এবং তার এগেইনস্ট একটা রিসেসিভ। একটা ক্যাপিটাল এ আর স্মল এ, তাকে সিম্বলাইজ করবো এখন থেকে। তাহলে আমরা একটা সিম্বল ইউজ করব, সিম্বল ফর দ্য জিন ফ্রিকোয়েন্সি, যার আরেকটা নাম অ্যালিল ফ্রিকোয়েন্সি। ভুলিয়ে ফেলবে না, যাহাই জিন ফ্রিকোয়েন্সি তাহাই অ্যালিল ফ্রিকোয়েন্সি। এদেরকে আমরা পি বা কিউ দিয়ে সিম্বলাইজ করেছি, বিকজ আমরা জানি প্রবাবিলিটি যখন আমরা ক্যালকুলেশন করেছি, তখন পি আর কিউ এই দুটো টার্মসকে ইউজ করেছি। এক্ষেত্রে ক্যাপিটাল এ মানে ডমিনেন্ট জিন, তার জন্য ফ্রিকোয়েন্সিকে আমরা সিম্বলাইজ করব পি দিয়ে, স্মল এ তাকে সিম্বলাইজ করব কিউ দিয়ে। তবে কেউ যদি আমাকে প্রশ্ন করে অ্যালিল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে বা জিন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে দাও, তাহলে অবশ্যই করে আমি পি এন্ড অবশ্যই করে আমি কিউ কে ক্যালকুলেট করব। খুব ভালো কথা। আচ্ছা ভাবো তো, এই পি আর কিউ কে দিয়ে যদি আমরা কিছু জেনোটাইপ বানাতাম, ধরো পি আর কিউ কে আমি ইউজ করলাম। ফর এক্সাম্পল ক্যাপিটাল এ আর স্মল এ হচ্ছে আমার অ্যালিল, তাই দিয়ে আমি বানাতে চাইছি 3 রকমের জেনোটাইপ। ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ স্মল এ এন্ড স্মল এ স্মল এ, তিনটেকে আমরা বলবো জেনোটাইপ। তাহলে এইটা অ্যালিল বা জিন, আর তিনটে হচ্ছে জেনোটাইপ। যদি আমি বানাতে চাইতাম, তাহলে আমি কি কি করতাম? তাহলে আমি অবশ্যই করে যেতাম, সিম্বল যদি যাই আমরা, তাহলে অবশ্যই করে এর প্রবাবিলিটি কত পি, এর প্রবাবিলিটি কত কিউ, তাহলে অবশ্যই করে এটা হওয়ার কথা ক্যাপিটাল এর জন্য পি স্কোয়ার, ক্যাপিটাল এ স্মল এ হওয়ার জন্য 2p কিউ,
অ্যান্ড এটার জন্য আর এইটার জন্য কিউ স্কোয়ার। তুমি প্রশ্ন করতে পারো আচ্ছা 2pq কেন, এটা তো ক্যাপিটাল এ স্মল এ, pq হওয়া উচিত ছিল, 2pq লিখলেন কেন? কিন্তু তুমি নিশ্চয়ই করে ভেবেছো, শেখার বোর্ডটা নিয়ে যদি তুমি একটু ভাবো যে কেউ যদি ক্যাপিটাল এ স্মল এর সাথে ক্যাপিটাল এ স্মল এ কে মেট করাতো, তাহলে এখানে ক্যাপিটাল এ, এখানে ক্যাপিটাল এ স্মল এ, দিস ইজ অলসো ক্যাপিটাল এ স্মল এ এন্ড স্মল এ, তাহলে অবভিয়াসলি এইটা পি স্কয়ার হয়ে যায়, নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা একটা pq হয়, এইটা আরেকটা pq হয়, সুতরাং এই pq আর এই pq কে দিয়ে যোগ করি তাহলে একদম 2pq হয়ে যায়, আর এইটা অবশ্যই করে q স্কয়ার হয়। তাহলে আলটিমেটলি p স্কয়ার 2pq q স্কয়ার, এই তিনটে ফ্যাক্টরকে তুমি এখন থেকে কি নামে ডাকবে? এখন থেকে নামে ডাকবে জেনোটাইপ ফ্রিকোয়েন্সি। তাহলে নতুন শব্দ এলো জেনোটাইপ ফ্রিকোয়েন্সি। তাহলে এই মুহূর্তে আমরা তিনটে শব্দকে ক্রিস্পি ক্লিয়ার করে নিই। নাম্বার 1 ইজ দ্য জিন পুল। এক নম্বর ডেফিনেশন জিন পুল, সবাই আশা করি ভালো করে বুঝতে পারছো জিন পুল কাকে বলে। 2 নম্বর ডেফিনেশন তোমার কাছে ছিল জিন ফ্রিকোয়েন্সি, যেটাকে তুমি অ্যালিল ফ্রিকোয়েন্সি নামেও ডাকতে পারো। আর 3 নম্বর এলো তোমার কাছে জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি। আশা করি তিনটে টার্ম ক্লিয়ার। এবার এই তিনটে টার্ম দিয়ে এই দুজন বিজ্ঞানী হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ কি এমন বললেন যাকে ইকুইলিব্রিয়াম বলে ডাকবো, যাকে হার্ডি ওয়েনবার্গের থিওরেম বা প্রিন্সিপাল বলে ডাকবো, সেটা এবার আমরা বুঝতে যাচ্ছি। আশা করি এইটুকু ক্লিয়ার যে এখন আমার কাছে অ্যালিল বললে কি, এখন আমার কাছে জেনোটাইপ বললে কি, এখন আমার কাছে অ্যালিল ফ্রিকোয়েন্সি বললে কি কি, পি অ্যান্ড কিউ, আর জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি বললে কি, পি স্কয়ার 2pq অ্যান্ড কিউ স্কয়ার। হার্ডি ওয়েনবার্গ কি বললেন চলো দেখা যাক এবার। হার্ডি ওয়েনবার্গ বললেন যে অ্যালিল ফ্রিকোয়েন্সি গুলো জেনারেশন আফটার জেনারেশন যখন যাবে তখন কোনো চেঞ্জ হবে না। তাহলে উনি কি বললেন? উনি বললেন যে পি, উনি বললেন কিউ। যদি একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে যায়, দিস ইজ দ্য প্যারেন্টাল জেনারেশন, ধরা যাক পি, নতুন জেনারেশন F1 যখন যাবে তখন পিটা কোনোদিনও P1 পি প্রাইম পি ইনটু সামথিং কিছু হবে না, পিটা পি থাকবে, আবার কিউটা কিউই থাকবে। তাহলে এই যে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে চলে যাব, অ্যালিল ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না, এই ঘটনাটাকে কি নামে ডাকবো? এই ঘটনাটার নামই হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম, এখন এই ইকুইলিব্রিয়ামের কিছু শর্ত ছিল যে ইকুইলিব্রিয়াম হতে গেলে আমাদের কিছু কন্ডিশন দিতে হবে, মানে কে কন্ডিশনটা না হলে ইকুইলিব্রিয়ামটা হবে না। কি কি কন্ডিশন? প্রথম কথা, কিছু কন্ডিশন আমার লাগবে, ইয়েস, কিছু কন্ডিশন থাকতে হবে, আর কিছু কন্ডিশন থাকলে হবে না। তাহলে ইয়েস এন্ড নো কে আমরা ভাগ করে নিই। ইয়েস এর কম্বিনেশন কি আছে? ইয়েস এর কম্বিনেশন অবশ্যই করে আছে যে পপুলেশনকে হতে হবে লার্জ, এক নম্বর লিখতেই পারো লার্জ। 2 নম্বর হতে হবে র্যান্ডম মেটিং, একে আমরা এই নামেও রাখতে পারি প্যানমিক্সিস। তাহলে যদি আমরা ইয়েস এর পার্টে আসতাম, ইয়েস এর পার্টে কি বলা আছে? লার্জ হতে হবে, পপুলেশনটাকে ছোটখাটো পপুলেশনে হলে হবে না। 2 নম্বর হতে হবে র্যান্ডম মেটিং বা প্যানমিক্সিস। এই প্যানমিক্সিস আর এই লার্জ পপুলেশনকে মিশিয়ে দিয়ে আমরা কি বলতে পারি? লার্জ প্যানমিক্টিক পপুলেশন, এটা হলো। এন্ড সেকেন্ড গল্প থাকবে না কি কি? কোন রকম মিউটেশন, মাইগ্রেশন, ন্যাচারাল সিলেকশন, and genetic drift। এই চারটে গল্পকে তুমি ইভলিউশনারি প্রসেস বলে ডাকতে পারো।
এই চারটে গল্প হচ্ছে ইভলিউশনারি প্রসেস। ইভলিউশনারি প্রসেস এর ভেতর থাকবে না, আর থাকবে খালি লার্জ র্যান্ডম পপুলেশন। তাহলে এই দুটো মিলিয়ে মিশিয়ে যদি গল্পটা হয় তাহলে জিন ফ্রিকোয়েন্সি এক বা অ্যালিল ফ্রিকোয়েন্সি জেনারেশন আফটার জেনারেশন সিমিলার থাকবে, তারা বদলে যাবে না। এই ঘটনার নামই হলো হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপাল। কিন্তু এই প্রিন্সিপালটা তো বিখ্যাত কেন? আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলে দিই যে সাধারণত যে সমস্ত পপুলেশনকে আমরা চোখের সামনে দেখি সাধারণত তারা কিন্তু হার্ডি-ওয়েনবার্গ বেশিরভাগ সময় মেনে চলে না। যারা মেনে চলে তাদের নাম মেন্ডেলিয়ান পপুলেশন। তাহলে কেউ যদি আমাকে প্রশ্ন করে এই হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম যারা মেনে চলে তার নাম কি হবে? মেন্ডেলিয়ান পপুলেশন। তাহলে হার্ডি-ওয়েনবার্গ পপুলেশন যারা মানে না কি নাম দেবো? ন্যাচারাল পপুলেশন। তাহলে ন্যাচারাল পপুলেশন হার্ডি-ওয়েনবার্গ মানে না, বা মানলেও ডেরিভেটিভ করে মানে, তার জন্য আমরা আলাদা ক্লাস বানাবো এক্সেপশন অফ দ্য হার্ডি-ওয়েনবার্গ। আর হার্ডি-ওয়েনবার্গ যারা মানে তারা হচ্ছে মেন্ডেলিয়ান পপুলেশন। তো আশা করি এইটুকু গল্প মোটামুটি সবার কাছে ক্লিয়ার। এরপর আমরা যাব যে হার্ডি-ওয়েনবার্গ দিয়ে কি করে সিম্পল প্রবলেম সলভ করা যায়। চলো তাহলে কিছু প্রবলেম দেখা যাক। প্রবলেম, হার্ডি-ওয়েনবার্গের প্রবলেমগুলো কি করে সলভ করবো, যেটা আমাদের অ্যাকচুয়ালি মেন এজেন্ডা ছিল। মেন এজেন্ডা হচ্ছে আমরা প্রবলেম সলভ করবো, থিওরি ফিওরি দিয়ে অত লাভ নেই। তো প্রবলেম সলভ করতে গিয়ে দেখলাম, আমি সর্ট করে দেখলাম মোটামুটি 4 ধরনের প্রবলেম আছে, যার মধ্যে আজকে একটা আমরা প্রবলেম করব। এর পরের দুটো পরপর কনসিকিউটিভ ভিডিওতে আরো কিছু প্রবলেমস আসবে, এবং তার জন্য কিন্তু তোমার একটু কমিউনিকেশন চাই, তোমার একটু হেল্প চাই। তুমি খালি কমেন্ট বক্সে লেখো যে তুমি আরো প্রবলেম দেখতে চাও, কি কি ধরনের প্রবলেম দেখতে চাও সেটা যদি বলো স্পেসিফিক্যালি আরো বেটার হবে। চলো আমি তোমাকে প্রথম একটা প্রবলেম আগে দেখাই, খুব সিম্পল প্রবলেম, অনেক জায়গাতে এই প্রবলেমটা তুমি দেখতে পারো। প্রথমে আগে তুমি এইটা খেয়াল করো যে হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপাল আমাকে কি বলেছিল। হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপাল আমাকে বলেছিল যে পি স্কোয়ার, that is the genotype, 2p cube, that is the genotype, and the q square is the genotype, তারা যদি তিনজন একসাথে যোগ করি তাহলে সামেশন অলওয়েজ ইউনিট হবে। প্রবাবিলিটির সবচেয়ে বড় সংখ্যা 1, তাহলে ইউনিট সংখ্যাটাকে 1 ধরা হলো। তাহলে যদি হয় তাহলে দেখো তো ছোটবেলার a plus b হোল স্কয়ারের ফর্মুলা চলে এসেছে। তো তুমি লিখলে p plus q হোল স্কয়ার ইকুয়ালস টু 1, therefore p plus q equals to 1, যাতে যখনই তুমি কোনো পপুলেশন হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়ামে আছে এই কথাটা তোমাকে বলা আছে, অথবা সরি র্যান্ডম মেটিং হচ্ছে এই কথাটা বলা আছে, বা অঙ্কে কোথাও বলাই নেই ইকুইলিব্রিয়ামে আছে কিনা, তাতেও ধরে নেব পপুলেশন ইকুইলিব্রিয়ামেই আছে। যদি ইকুইলিব্রিয়ামের কোশ্চেন ওঠে আছে কিনা, তাহলে তোমাকে অঙ্কে টেস্ট করতে বলবে, বলো তো পপুলেশনটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা। তখন তোমার একটা প্রশ্ন উঠবে ইকুইলিব্রিয়ামে আছে কিনা, সেটা আমরা টেস্ট করবো। সেটা আজকে আমরা করবো না, নেক্সট ভিডিওতে তুমি পাবে। আজকে আমরা এটা যাবো যে ধরে নেবো পপুলেশন ইকুইলিব্রিয়ামে আছে, কারণ অঙ্কে আমার কিছু বলা নেই। তখন আমার ফর্মুলা থাকবে p plus q equals to 1, এটা আমরা জানি, এইটা ধরে নিয়ে অঙ্কটা হবে। চলো এটা মডেল প্রবলেম। ধরা যাক কোনো একটা আইল্যান্ড যেখানে মোটামুটি লোক সংখ্যা হচ্ছে 18,000 লোক আছে একটা আইল্যান্ডে, যার মধ্যে আবিষ্কার করা গেল যে 2জন পার্সন তার মধ্যে একটা রিসেসিভ ডিসঅর্ডার আছে, তার নাম ফিনাইল কিটোনুরিয়া। আশা করি ডিসটার নাম আমরা সবাই জানি, যদি না জানি তাহলেও তুমি কমেন্টে আমাকে বলো, যার ফলে আমি তোমাকে আরো কিছু ভিডিও তৈরি করে বলতে পারবো যে ফিনাইল কিটোনুরিয়া কি করে হয় এবং কেন হয়। যাই হোক, ফিনাইল কিটোনুরিয়া এরকম রিসেসিভ ডিসঅর্ডারস আছে 2জনের জন্য। তাহলে তোমাকে এখানে বলা হয়েছে যে তুমি ক্যালকুলেট করো কতজন এই আইল্যান্ডে কেরিয়ার আছে। কেরিয়ার, কারণ রিসেসিভ ডিসঅর্ডারস গুলোর যদি আমরা কেরিয়ারকে আবিষ্কার না করি তাহলে আরো ডিসঅর্ডারস গুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। যেহেতু তাদের কেরিয়ার যদি ম্যারেজ করে তাহলে তাদের যে নেক্সট জেনারেশন তৈরি হবে, F1 জেনারেশন, F2 জেনারেশন, তাদের মধ্যে ডিজিজটা যাবে। সেটা কেরিয়ারকে ক্যালকুলেট করতে বলেছে। তো ন্যাচারালি কেরিয়ার মানে কি? কেরিয়ার মানে অবশ্যই করে হেটেরোজাইগোট। আর হেটেরোজাইগোট মানে কি? আমাকে ক্যালকুলেট করতে বলেছে 2pq। দেখো এইটুকু আগে ক্লিয়ার কিনা। তাহলে আমাদের ক্যালকুলেট করতে বলেছে 2pq কত আছে বল। এখন অঙ্কটা দুভাবে বলা থাকতে পারে। একটা বলা থাকতে পারে যে 18,000-এর মধ্যে কতজন মানুষ, কতজন মাথা পিছু মানুষ তারা কেরিয়ার, সেটা বলতে পারে। কি পার্সেন্টেজে আছে কেরিয়ারটা সেটা বলতে পারে, অথবা শুধু ফ্রিকোয়েন্সি বলে দাও তাও বলতে পারে। তো আমরা প্রথমে ধাপে ধাপে যাবো। প্রথমে আগে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করবো।
এই জাতীয় অঙ্ক শুরু করতে গেলে অঙ্কটা শুরু হবে কিউ স্কোয়ার দিয়ে। কেন কিউ স্কোয়ার দিয়ে অঙ্ক শুরু করব? দেখো রিসেসিভ হোমোজাইগোট আমরা লিখি কি কিউ স্কোয়ার। তাহলে এখানে কিউ স্কোয়ার কতজন? দুজন মানুষ। না, দুজন মানুষ আউট অফ 18,000। তাহলে 2/18,000 ইজ দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে পাতি বাংলা অঙ্ক শুরু করব কিউ স্কোয়ার দিয়ে। কিউ স্কোয়ার আমার অঙ্কে বলা আছে দুজন মানুষ 18,000-এর মধ্যে। তো সেখান থেকে আমরা কিউ বার করতে গেলে একে রুট করব। 2/1800 রুট করলে তোমার কাছে এইরকম গল্প আসবে, এইরকম একটা ক্যালকুলেশন আসবে। এই ক্যালকুলেশন মানে বোঝাবে এটা হচ্ছে তোমার কিউ। আর তুমি জানো অ্যাকর্ডিং টু দ্য হার্ডিনবার্গ ল বা ইকুইলিব্রিয়াম বলছে p plus q square equals to 1, therefore p plus q equals to 1. নাও p তাহলে কত? যদি আমি q জানি 1 থেকে মাইনাস করে দেব ওই সংখ্যাটাকে, তাহলে বেরিয়ে গেল আমার কাছে p, বেরিয়ে গেছে আমার কাছে q। তাহলে obviously আমার কাছে 2pq বার করতে কতক্ষণ লাগবে? 2pq। দেখো তো বেরিয়ে গেছে 2pq, যাকে তুমি অ্যাপ্রক্সিমেট করছো 3 ঘর অবধি দিলাম, 3 ঘর অবধি নিয়েও আমি অ্যাপ্রক্সিমেট করে দেখলাম এটা এলো কত? 0.02, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। তাহলে এটা আমার আনসারের প্রথম পার্ট হয়ে গেল ফ্রিকোয়েন্সি। যদি বলে 18,000-এ কতজন, তাহলে আমি কি করব? পাতি এটা 2 নম্বর অংশ, তাহলে এইটাকে আমরা গুণ করে দেব 18,000 দিয়ে। দেখো তো 360 জন মানুষ 18,000-এর মধ্যে হয়ে গেছে কেরিয়ার। আর যদি বলতো পার্সেন্টেজে ক্যালকুলেট করে দাও, তাহলে অবশ্যই করে 100 দিয়ে গুণ করে 2% হতো। তাহলে 2% নাকি 360 জন পার্সেন্ট নাকি 0.02%, এই গল্পটাই হচ্ছে তোমার কাছে অঙ্কটার আনসার। তাহলে অঙ্কের আনসার কি? অঙ্কের আনসার হচ্ছে 2pq। অঙ্কের আনসারে 2pq তে প্রথম গল্পটা কি গেল? যে ফ্রিকোয়েন্সিতে ক্যালকুলেট করে দাও, অঙ্কের আনসার বেরিয়ে গেছে, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন হয়ে গেছে। না, আমাকে বলে দাও যে কতজন মাথা পিছু কেরিয়ার আসে, 2 নম্বর হবে অঙ্কটা দেওয়া থাকতে পারে, তাহলে 18,000 দিয়ে গুণ। না, আমাকে বলে দাও কত পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজ এও অঙ্কটা দেওয়া যেতে পারে। তাহলে আরো একবার এই অঙ্কটা পুরো বোর্ড জুড়ে এখন প্রচন্ড পরিমাণে নোংরা করা একটা অঙ্ক রয়েছে। আবার অঙ্কটা প্রথম থেকে শেষ অবধি ধীরে ধীরে যাবে। একটি আইল্যান্ড, যে আইল্যান্ডে 18,000 লোক সংখ্যা আছে। 18,000 লোক সংখ্যার মধ্যে কতজন পিকেউ? 2 জন। তাহলে আমার এজেন্ডা কি? আমার এজেন্ডা হচ্ছে কতজন হেটেরোজাইগোট আছে। কি করে ক্যালকুলেট করব? অঙ্ক শুরু করব কিউ স্কোয়ার দিয়ে। বোর্ডের দিকে তাকিয়ে থাকো, কিউ স্কোয়ার দিয়ে। এবার এই কিউ স্কোয়ারের ক্যালকুলেশন কি করে এলো? 2/18,000। ভালো কথা, 2/18,000 থেকে আমরা কিউ বার করলাম রুট ওভার করে, একটা সংখ্যা বেরোলো। আমি জানি p plus q equals to 1 according to the হার্ডিনবার্গ ল বা হার্ডিনবার্গ প্রিন্সিপাল। তাহলে সেক্ষেত্রে আমি p বার করব 1 minus that q করলাম, p পেয়ে গেছি, q পেয়ে গেছি, 2pq ক্যালকুলেট করলাম, 2pq এর ফ্রিকোয়েন্সিটাই আমার অঙ্কের আনসার। এটা গেল ভালো। না, কেউ যদি বলে যে না আমাকে বলে দাও 18,000-এর মধ্যে কতজন, তাহলে আমি সিম্পল 18,000 দিয়ে গুণ করব। 18,000 দিয়ে যখন গুণ করবো আমার অঙ্কের আনসার এসছে 360। কেউ যদি বললো পার্সেন্টেজে ক্যালকুলেট করে দাও, তাহলে আমি 100 দিয়ে করবো। যে কোনো ভাবে অঙ্কটা দেওয়া থাকতে পারে, অঙ্কটা এই 3টে রকমের ভাবে যে কোনো একটা দেওয়া থাকতে পারে। সুতরাং আমরা এই মুহূর্তে একটা এমন অঙ্ক শিখলাম যেখানে রিসেসিভ হোমোজাইগোট থেকে ক্যালকুলেশন শুরু করে আমরা হেটেরোজাইগোট অবধি ক্যালকুলেশনটা করতে পারছি। তো এই রকম আরো অনেকগুলোর অঙ্ক আছে, রাদার আমি 4টে সেকশনে ভাগ করেছি এবং শেষ দিনকে আমি সবকটা অঙ্ককে একসঙ্গে সাম আপও করবো। তাহলে আমরা হার্ডিনবার্গের প্রথম ক্লাস শেষ করতে যাচ্ছি, পুরো ক্লাসে সাম আপ করছি। হার্ডিনবার্গ পড়তে গেলে পড়তে হবে জিন পুল কাকে বলে, জিন ফ্রিকোয়েন্সি আর অ্যালিন ফ্রিকোয়েন্সি কাকে বলে, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কাকে বলে, হার্ডি ওয়েনবার্গটা ইকুইলিব্রিয়াম কেন সেটা বলতে হবে, এবং তারপরে একটি অঙ্ক কিভাবে করতে হবে তা তোমাদের সামনে। যদি আরো অঙ্ক জানতে চাও বা আরো অঙ্ক দেখতে চাও বোর্ডে কিভাবে করতে হয়, তাহলে অবশ্যই করে কমেন্ট সেকশনে তোমার রিকোয়ারমেন্ট জানাও। এছাড়াও আমাদের অনলাইন আর অফলাইন ক্লাসেস রয়েছে, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং ওয়েবসাইট দেওয়া থাকছে। আশা করি ক্লাস ভালো লেগেছে, নিশ্চয়ই তোমরা জানাবে। থ্যাংক ইউ। চলো, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং সাবস্ক্রাইব তো নিশ্চয়ই তুমি চ্যানেলটাকে করবেই। আর কমেন্ট বক্সে কিন্তু বারবার করে বলছি, কমেন্ট বক্সে তোমার রিকোয়ারমেন্ট জানাও, তোমার ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, কোনো কোয়ারি থাকলে জানাও, এটসেট্রা। আমাদের সঙ্গে কমিউনিকেট করো এবং আস্তে আস্তে লাইফ সায়েন্সে বেড়ে ওঠো। থ্যাংক ইউ।